জীবনে ভালো থাকার সবচাইতে সহজ উপায় হচ্ছে অন্যের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে দেয়া। অন্যের কাছ থেকে প্রত্যাশা যতটা কমিয়ে দিবেন, দেখবেন জীবনে ঠিক ততটাই ভালো থাকবেন। সবচাইতে সহজ কথা হচ্ছে নিজেকে জীবনে যতটা ভালোবাসতে পারবেন, নিজের পরিবারের সাথে যতটা সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন, জীবনে ঠিক ততটাই সুখী হবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। দিস ইজ শিমুল। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালেই কিন্তু আমি ঢাকা থেকে এসেছি। তো বৃহস্পতিবার রাতে গিয়েছিলাম, কালকে সারাদিন একদম কাজ করেছি, আজকে আবার কিন্তু ফিরেছি। তো বলতে পারেন আসলে অনেক ধকলের ওপর দিয়ে দিন যাচ্ছে। তো ছোট বাচ্চা নিয়ে এভাবে জার্নি করাটা সত্যিই খুব কষ্টকর। তো শারীরিক এবং মানসিক কোনোভাবেই আসলে ভালো নেই। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন। তো এটা ছিল ঢাকায় যেদিন গিয়েছি তার আগের দিনের ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নাস্তা বানাচ্ছিলাম। তো আসলে মাঝে অনেক দিন নাস্তা বানাইনি, যেহেতু আমি অসুস্থ ছিলাম, এটা কম বেশি অনেকেই জানেন। তো রুটি পরোটা এটা তো আমার বাসার আসলে প্রধান খাদ্য। তো রুটি পরোটা ছাড়া তো আমি নিজেও চিন্তা করতে পারি না। তো এই জন্য কিন্তু এখানে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। এত বিচ্ছিরি একটা গরম পড়েছে, আসলে কিছুই কিন্তু করতে ইচ্ছে করছে না, রান্না করা তো দূরের কথা। তো আমরা তো গৃহিণীরা আসলে বাধ্য হয়ে রান্না করতে ঢুকি। শীতকালে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে, কারণ তখন তো গরম লাগে। কিন্তু এই যে গরমের মধ্যে রান্না করাটা, মনে হয় যে জীবন যায় যায় অবস্থা। তো আসলে কিছুই করার নেই, কারণ এটা আমাদের নিত্যদিনের একটা কাজ, এটা আমাদেরকে করতেই হয়। তো সবচাইতে বেশি ভালো হতো যদি প্রতিটা রান্নাঘরে এসি লাগানো থাকতো, তাহলে তো আমরা হয়তো মেয়েরা একদম আনন্দেই রান্নাবান্না করতাম। আমাদের কোনো এক্সকিউজ থাকতো না, কোনো কমপ্লেইন থাকতো না। তো যাই হোক, আমি রুটিগুলো কিন্তু প্রথমে বেলে নিয়েছিলাম, এখন এক এক করে শিখে নিচ্ছি। ইদানিং যদি আমার কোনো রুটি কিংবা পরোটা একটু কম ফুলে, তো সেটা যদি সারিকার বাবার সামনে বলা যায়, তখন আমাকে বলে যে সবার নজর লেগে গিয়েছে, কারণ সবসময় সবাই রুটি পরোটার প্রশংসা করে। তো এটা আসলে এত হাস্যকর যে যখনই বলে তখন কিন্তু এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করি। তো আজকে কিন্তু আমি রুটির সাথে অন্য কোনো কিছু বানাচ্ছি না, কারণ গত দিনের মুরগির মাংস ছিল, তো সেটা একটু গরম করে নিলাম। তো মুরগির মাংস হোক কিংবা গরুর মাংস হোক, মাংস দিয়ে কিন্তু রুটি পরোটা খেতে খুব ভালো লাগে। তবে আমার কাছে পরোটার চাইতে রুটি খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এখানে মাংসটা গরম করে নিয়েছি। তো এখন প্লেটে ঢেলে নেওয়া হবে, যে যার মতো করে তুলে নিয়ে তারপরে আমরা নাস্তাটা করে নিয়েছি। তো বেশ কিছু বাজার নিয়ে এসেছিল বাসায়, আসলে বাজার অনেক কিছুই কমে গিয়েছিল। তো যেমন পেঁয়াজ, আলু, এগুলো একদমই ছিল না, আবার সবজিও ছিল না। তো এইসব বাজারগুলো কিন্তু করে নিয়ে আসা হয়েছে। তো অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসেছে, আমি আসলে বুঝি নাই। তো আমি একদম সবগুলো কিন্তু একসাথে ঢেলে দিয়েছিলাম। তো পরবর্তীতে আমি আবার এগুলোকে একটু সেপারেট করলাম। তো পেঁয়াজগুলো দেখতে বেশ সুন্দর ছিল, একদম ছোট ছোট সাইজের, মানে মিডিয়াম সাইজ যেটাকে বলে, দেখতে ভালো লাগছিল। আমাদের বাসায় দেখা যায় দেশি পেঁয়াজ খাওয়া হয়, কিন্তু রসুন খাওয়া হয় যেটা আর কি বিদেশি, যেটা আমরা বলি সেটা। কারণ রসুন যেটা দেশিটা, সেটা ছিলতে গেলে দেখা যায় যে অনেক সময় চলে যায়। এই জন্য কিন্তু সারিকার বাবা দেখা যায় সব সময়, বিয়ের পর থেকে দেখেছি যে পেঁয়াজ নিয়ে আসবে দেশিটা, কিন্তু রসুন নিয়ে আসে সব সময় বিদেশিটা। তো যাই হোক, আলু নিয়ে এসেছে 2 ধরনের। তো আমি এখানে আলুগুলোও কিন্তু ঢেলে নিলাম। ছোট আলুটা নিয়ে আসা হয়, দেখা যায় অনেক সময় যদি পটল ভাজি করি কিংবা করলা ভাজি করি, এগুলোতে কিন্তু লাগে। আর ইছানে যখন আমি খিচুড়ি রান্না করি, সেক্ষেত্রেও কিন্তু এই আলুগুলো আমি ব্যবহার করি। তো এখানে কিছু আম নিয়ে এসেছিল, যেগুলো আসলে কি বলবো, কোনো স্বাদই ছিল না। আমগুলো কিন্তু একদমই স্বাদবিহীন ছিল। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি কিন্তু লিচু একদমই মুখে দেই না। বলতে পারেন বছরে লিচু আমি 2-3টা খাই কিনা। অথচ বাসায় কিন্তু অনেকবার নিয়ে আসা হয়, কারণ সারিকা দেখা যায় লিচু ভীষণ পছন্দ করে, সারিকার বাবাও পছন্দ করে। তবে আমি দেখা যায় যে লিচুটা একদমই পছন্দ করি না, আমি কিন্তু আমটা বেশ পছন্দ করি। আম যতদিন থাকে আমি কিন্তু একদম সেই লেভেলের আম খাই। তো বলতে পারেন একদম, যে বলে খাঁটি বাংলা ভাষায় আমখোর, কিংবা এভাবে যে আমরা বলি চাখোর। তো আমি কিন্তু একদম খুব আম খাই, অন্য কোনো ফল কিন্তু আমি এত খাই না। তো যাই হোক, এখানে লিচুগুলো আমি এক সাইড করে রেখে দিলাম। আমি হয়তো বা একটা খেয়েছিলাম শেষ দিকে, আমি কেন জানি না, আসলে লিচুর প্রতি আমার তেমন একটা টান থাকে না। তো আইসক্রিম নিয়ে এসেছে, আইসক্রিম তো আমাদের বাসায় সবসময় থাকে, কারণ আইসক্রিমটা আমরা ভীষণ পছন্দ করি। তো আইসক্রিম নিয়ে আসার পরে ইছান দেখা যায় এত জিদ করে। তো বাটি যদি দেখে যে পেঁয়াজের বাটি কিংবা রসুন রেখেছি, অন্য কোনো কিছু রেখেছি, সেই বাটিগুলো দেখলেও কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়। তো আমি ওদের 2 ভাই বোনকে আইসক্রিম দিয়ে দিয়েছি, আর ওরা এখন টিভি দেখছিল। তো আমি চিন্তা করলাম একটু ফার্নিচারগুলো ক্লিন করি। তো ফার্নিচার ক্লিন করতে গিয়ে দেখি যে আমার ওভেনটা এত ময়লা হয়েছে,
বিশেষ করে যখন বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানো হয় আর সেই ওষুধগুলো এভাবে রাখা হয় তখন কিন্তু সেখানে প্রচুর পরিমাণে দাগ হয়। তো এইটা দেখে আমি আর অন্য কোনো কিছুতে হাত দিলাম না, ভাবলাম যে এটাই আগে ক্লিন করি। কারণ এখন কিন্তু গরমকাল, একে তো তেলাপোকা আছেই, সেই সাথে টিকটিকি আছে, আরও একটা যেটা নতুন সংযোজন হয় সেটা হচ্ছে পিঁপড়া। এই পিঁপড়া যতদিন থাকে মনে হয় যে একদম অত্যাচার করে রেখে দেয়। কোথাও কোনো খাবার রেখে কিন্তু শান্তি পাওয়া যায় না, আর বাচ্চারা তো খেতে খেতে একটু পড়বেই, যেখানেই পড়ে সেখানে কিন্তু পিঁপড়া ধরে। তো কি একটা অবস্থা, কি বলবো। তো যাই হোক, এত গরম, এই গরমের মধ্যে কিন্তু কাজ করতে একদমই ইচ্ছে করে না। তো আমি তো কাজ করতে করতে একদম ভিজে যাই, আবার দেখা যায় ড্রেস চেঞ্জ করে ফেলি। তো আসলে কত করা যায়, এত তো ঘন ঘন ড্রেসও চেঞ্জ করা যায় না। তো যতটুকু সম্ভব ততটুকু করি, কারণ একে তো ঠান্ডার সমস্যা আছে। তো মাঝে মাঝে মনে হয় যে অসুস্থ হয়ে গেলে তখন তো আরও বিপদ। তো এই গরমের মধ্যে বেশি যেটা সমস্যা হয় সেটা কিন্তু গলা ব্যথার সমস্যা, ঠান্ডার সমস্যা। এটাই কিন্তু সচরাচর হয়ে থাকে আমাদের মেয়েদের। কিছুদিন আগে বেশ কয়েকজন আপু কিন্তু আমার এই ওভেন র্যাকটা ভালোভাবে আবারও দেখতে চেয়েছিলেন। যেহেতু প্রতিনিয়তই নতুন নতুন আপুরা সংযোজন হচ্ছে, এই জন্য কিন্তু আসলে এই সমস্যাটা হয়। কারণ আগের ভিডিওগুলো যারা দেখে না তারা কিন্তু আসলে এগুলো বুঝতেও পারবে না। তো অনেকেই আসলে দেখতে চেয়েছে, তো আমি কিন্তু এই জন্য বলি যে আগের যে ভিডিওগুলো সেখানে কিন্তু ওভেন র্যাকের যে ভিডিও সেটা কিন্তু আছে। তো এটা আসলে অনেকেই বলেছে যে আসলে খুঁজে পাচ্ছে না। তো আজকে যেহেতু ক্লিন করছিলাম এই জন্য ভাবলাম যে আজকে একটু শেয়ার করি। আমি কিন্তু ওভেন র্যাকের উপরেই সবসময় দেখা যায় গ্লাস ক্লিনার, হ্যান্ড স্যানিটাইজার এগুলো কিন্তু রেখে থাকি। কারণ এগুলো আসলে নিচে রাখলে দেখা যাবে বাসায় যেহেতু আমার বাচ্চা ছোট, ও কিন্তু এগুলো নাড়ানাড়ি করবে। তো স্যান্ডউইচ মেকারের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা জমেছে, তো ভাবলাম এটাও একটু ক্লিন করি। এই জন্য কিন্তু একটা ছোট তয়লা আমি ভিজিয়ে নিয়ে এসেছি। তো এখন এই ভিজা তয়লাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ক্লিন করে ফেলবো। যে কোনো জিনিস যতই কাভার করে রাখা হোক না কেন, যতই যত্ন করে রাখা হোক না কেন, সেখানে ধুলা কোনো না কোনোভাবে প্রবেশ করবেই করবে। মানে এটা যে কেন হয়, তো এই ধুলাবালির অত্যাচার থেকে আসলে কারো রেহাই নেই, কোনো জিনিসপত্রেরও রেহাই নেই। জামাল মিয়া আইডি থেকে এক আপু হচ্ছে কমেন্ট করেছেন, আপু তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, তোমার ভিডিওগুলো আমি সব সময় দেখি। অসংখ্য ধন্যবাদ আপু, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আসলে আপুদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে অনেক ভালো লাগে। আবার যখন এখন ফোনে কথা বলি মাঝে মাঝে আপুদের সাথে, তারপরেও কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আসলে ভালোবাসা ভালো লাগা এটা তো সব জায়গায় থাকে। আর ভালোবাসা যদি নাই থাকতো মানুষের প্রতি মানুষের, তাহলে কিন্তু পৃথিবী টিকেও থাকতো না। তো স্যান্ডউইচ মেকারটা আমি খুব ভালোভাবে ক্লিন করছি, আর দেখেন এত পরিমাণে ময়লা, ভেতরে এত পরিমাণে ধুলা হয়েছে। আমি আসলে চেষ্টা করি মাঝে মাঝে এই স্যান্ডউইচ মেকারটা ক্লিন করার, কারণ যখন হুটহাট আমি স্যান্ডউইচ বানাতে যাই আর এভাবে যখন ভেজা কাপড় দিয়ে এগুলো মোছা হয়, তখন সাথে সাথে কিন্তু স্যান্ডউইচগুলো ভালো হয় না, কারণ এটা একটু শুকাতে সময় লাগে। তো এই জন্য যদি মাঝে মাঝে ক্লিন করা যায় আর ভেতরটা যদি কম ময়লা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি ক্লিন করার প্রয়োজন হয় না। তো এখন হচ্ছে আমি কিন্তু পুরো যে ওভেন র্যাকটা সেটা ভালোভাবে ক্লিন করেছি, আর আমি কিন্তু কাপড় ঢুকিয়ে আনাচে কোনাচে খুব ভালোভাবে কিন্তু ক্লিন করেছি। তা আমি এমনটাই করি, সব ফার্নিচার কিন্তু এমন করি, যতটুকুই কাপড় প্রবেশ করুক না কেন আমি সেটা প্রবেশ করিয়ে এভাবে কিন্তু ক্লিন করি। তো এখন হচ্ছে আমি ওভেন র্যাকটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আমার আসলে ওভেন র্যাকটা অনেক লম্বা, আমি এতটা লম্বা করতে চাইনি, কিন্তু যাকে আসলে বানাতে দিয়েছিলাম উনি আসলে ওভাবে বানাতে পারেনি। তো ওভেন র্যাকটা বানানোর পরে কিন্তু মিডিলে অনেক স্পেস ছিল, তো সারিকার বাবা কিন্তু একটা পার্টিশন দিয়ে দিয়েছিল, আর যার কারণে কিন্তু এটা একটা ডিজাইন হয়ে গিয়েছে, আর পরবর্তীতে এটা দেখতে আসলে ভালো লাগে। আর দেখা যায় যে বেশ কিছু জিনিসও কিন্তু রাখা যায়, তো এটা হচ্ছে একটা সুবিধা। তো বানানোর পরে কিন্তু আর খারাপ লাগেনি, কিন্তু যখন স্পেস অনেক ছিল আমাদেরকে দেখতে ডেকেছিল, তখন কিন্তু দেখে আমি ভীষণ মন খারাপ করেছিলাম। পরে সারিকার বাবা এটা বুদ্ধি করে করে নিয়েছিল। আমি কিন্তু খুব ভালোভাবে ওভেন র্যাকটা দেখিয়ে দিলাম আপুদের সুবিধার্থে, যারা দেখতে চেয়েছিল। সাইড বরাবরও দেখিয়ে দিলাম এবং হচ্ছে সামনে থেকেও কিন্তু দেখিয়ে দিলাম। তো আমার যেহেতু পেছনে ডাইনিং টেবিল, এই জন্য কিন্তু পেছনোভাবে সরা যায় না, যতটুকু পরিমাণে আর কি ক্যামেরায় এসেছে একসাথে আমি ঠিক ততটুকুই শেয়ার করার চেষ্টা করেছি। সংসারের প্রতিটা জিনিসের প্রতি আসলে এত মায়া কাজ করে। আমরা মেয়েরা দেখা যায় নিজের প্রতি যত্ন না নিই, কিন্তু সংসারের প্রতিটা জিনিসের প্রতি আমরা কিন্তু যত্ন নিই। এখন হচ্ছে আমি দুপুরে রান্না বান্না করব, তো তার জন্য রান্নাঘরে চলে এসেছি। আজকে হচ্ছে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব, যেটা কিনা আমার মায়ের রেসিপিতে। তো আমি তো আসলে সবসময় বলি যে আমার ম্যাক্সিমাম রান্নাবান্নাই কিন্তু আমি আমার মায়ের রেসিপিতেই করি, কারণ আমার হাতে রান্না আমার কাছে আসলে অমৃত।
আর আজকে রান্না করব ঢেঁড়স ভাজি। আর টুকটাক যেগুলো আসলে শিখেছি সেগুলো কিন্তু ইউটিউব দেখে শিখেছি। ইউটিউবে অনেক রান্নার ভিডিও আমি দেখতাম করোনাকালীন সময়ে। ওই সময়টাতে আমি আসলে অনেক রান্না শিখেছি। তার আগে দেখা যেত টুকটাক দাওয়াত খাওয়ার জন্য যেগুলো দরকার ঠিক ততটুকুই করতাম, কিন্তু অনেক ধরনের যে শৌখিনতার রান্নাবান্না থাকে, নাস্তা আইটেমগুলো, সেগুলো কিন্তু আমি করোনাকালীন সময়ে শিখেছিলাম। তো যাই হোক, আমি কিন্তু মুগ ডালগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম, একদম আধা ভাজা করলাম, মানে খুব বেশি কড়া করে না। আর এখন হচ্ছে আমি ঢেঁড়স ভাজিটা করব। তো আমি যে কোনো ভাজির ক্ষেত্রেই কিন্তু দেখা যায় পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে মরিচ ফালি এবং লবণ হলুদ দিয়েই কিন্তু ভাজিগুলো করে থাকি। আমি আসলে চেষ্টা করি সবসময় রান্নাগুলো খুব সিম্পল ওয়েতে করার, কারণ খুব বেশি হিবিজিবি করে রান্না করতে গেলে আমার কাছে আসলে ভালো লাগে না, কেমন যেন লাগে। আমাদের বাসায় কিন্তু ঢেঁড়স ভাজিটা দেখা যায় সারিকা ভীষণ পছন্দ করে। তো তার সাথে যদি ডাল থাকে তাহলে তো কথাই নেই, একটু লেবু চিপে সে ভাত খেতে পছন্দ করে। তো আজকে আসলে ডাল করব না, আজকে তো মুগ ডাল করব। যে পাতলা ডালটা আমরা রান্না করি, আমি সেই ডালের কথা বললাম। তো ঢেঁড়স ভাজিটা আমি এখানে কিন্তু বসিয়ে দিয়েছি। তো ঢেঁড়স ভাজি আসলে আমিও পছন্দ করি, আমার কাছেও অনেক ভালো লাগে। তবে কেন যেন রান্নাটা আসলে খেতে পারি না, সবজি যে রান্নাটা সেটা। অনেকদিন আগে আমাকে এক আপু বলেছিল যেন আমি ঢেঁড়স ভাজি করার সময় ঢাকনা দিয়ে ঢেকে না দিই। তো আমি কিন্তু আজকে তাই করেছিলাম। পরবর্তীতে কি আবার মনে হয়েছিল, ভুল করে আবারও দিয়ে দিয়েছিলাম। এই যে সেটা ক্লিপটা, আমি এজন্য ক্লিপটা কিন্তু বাদ দিইনি। তো আসলে মানুষের যেটা অভ্যাস সেটা কিন্তু চেঞ্জ হতে একটু সময় লাগে। তো এখানে কিন্তু রুই মাছ না কাতল মাছ আসলে আমি বলতে পারছি না, কারণ মাছ তো আমি খুব কম চিনি। তো রুই মাছ না কাতল মাছ ছিল, সেই মাছের হচ্ছে মাথা ছিল, তো সেটাই কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখন কাঁটাগুলো আমি ছাড়িয়ে খুব সুন্দর করে মাছগুলো এইভাবে বেছে রাখছিলাম। আমাদের বাসায় কিন্তু আলু দিয়ে যে মাছ ভাঙা কিংবা ডাল দিয়ে মাছ ভাঙা, এটা কিন্তু আমি খুব কম রান্না করি। আপনারা দেখবেন আমি আসলে বলতে গেলে রান্না করিই না, কারণ এই যে মাছের কাঁটা থাকলে সেটা বেছে বেছে খাওয়ার মতো ধৈর্য এটা কিন্তু আমার বাসায় আসলে কারোই নেই। এটা আমার মধ্যেও নেই, এটা সারিকার বাবার মধ্যেও নেই, সারিকার মধ্যেও নেই। তো এই জন্য কিন্তু আমি আসলে রান্না করি না তেমন। তবে এভাবে কাটা বেছে রান্না করলে সেক্ষেত্রে কিন্তু খাওয়া যায়, এক্ষেত্রে কোনো সমস্যাই হয় না। তো দুইটা মাথা কিন্তু বাছতে অনেক সময় লেগেছিল। তবে হ্যাঁ, ওভাবে কোনো ছোট ছোট যে কাটা ছিল তা না, কাটাগুলো আমি খুব সুন্দর করে আর কি বেছে নিয়েছিলাম। সুরাইয়া নামে এক আপু কমেন্ট করেছিল, আপু আমি সুরাইয়া, সুনামগঞ্জ থেকে বলছি, আমি আপনার ভিডিও সব সময় দেখি। অসংখ্য ধন্যবাদ সুরাইয়া আপু, আমার জন্য দোয়া রাখবেন। আপনার জন্য আমার মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এদিকে কিন্তু মাছগুলো বাছতে বাছতে ঢেঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে। তো এখানে ঢেঁড়স ভাজিটা আমি নামিয়ে ফেললাম। তো আজকে দেখা গিয়েছে দুইবারে দুইটা তরকারি রান্না করা হবে, কারণ প্রথমেই আমি যে ডালটা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা ওয়াশ করে তারপরে কিন্তু এটাকে রান্না করবো। এই জন্য তো এটা আসলে না ভিজিয়ে রাখলেও হয়, তবে আমি একটু ভিজিয়ে রাখি যাতে করে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তো আমি এখানে প্রথমে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি, এরপরে এখানে আমি আদা রসুন পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি লবণ দিয়ে দিলাম, এরপর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে সবগুলো মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে মাছটা এবং হচ্ছে ডালটা অ্যাড করব। আমার অনেক অনেক ভালোবাসার আপুরা কিন্তু কমেন্ট করেছেন যে আপু একদিন হচ্ছে লাইফস্টাইল ব্লগ দিবেন এবং একদিন বিজনেসের ভিডিও দিবেন। তো আপু আসলে প্রতিদিন কিন্তু ভিডিও দেওয়া পসিবল হয় না, অনেক পরিশ্রম করতে হয়, একটা ভিডিওর পিছনে আসলে অনেক কষ্ট করতে হয়। তো এই জন্য কিন্তু আসলে আমার পক্ষে সম্ভব না, কারণ আমার বাচ্চাও যেহেতু ছোট, আমি কিভাবে সব কিছু মেনটেন করছি এটা কিন্তু আমি বুঝছি। আমার উপর দিয়ে খুব ধকল যাচ্ছে, এই বাচ্চা নিয়ে ঢাকায় যেয়ে আবার ঢাকা থেকে ফিরে আসা, বিজনেসের কাজগুলো হ্যান্ডেল করা, সংসার সামলানো, বাচ্চাটাকে কিন্তু খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো। আসলে যাদের ছোট বাচ্চা আছে তারা তো বোঝেই, এটা বলার আসলে কোনো প্রয়োজন পড়ে না। তো আমার উপর দিয়ে আসলে অনেক ধকল যাচ্ছে, নিজের যে চেহারাটা একটু দেখবো সেই সুযোগ কিন্তু নেই। তো এই জন্য কিন্তু আপাতত আমি এভাবে ভিডিওগুলো দিব না। তবে হ্যাঁ, আমি লাইফস্টাইল ব্লগগুলো দিব, সেই সাথে বিজনেসের যে ভিডিওগুলো সেগুলোও দিব। তবে সবসময়ের মতো একটা কথাই বলবো, সবাই আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন আমার সকল পথ সহজ করে দেয়। তো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে মাছটা ডালটা দিয়ে দিয়েছিলাম। এরপরে কষিয়ে নেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। যখন সেদ্ধ হয়ে এসেছে সে পর্যায়ে আমি এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ঢেকে দিব। এরপরে যখন এইভাবে একদম মাখো মাখো হয়ে আসবে সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার এই সাদা বাটি নিয়ে অনেক আপুরা অনেক কোশ্চেন করেছেন। তো এগুলো আসলে স্যুপ বাটি যেগুলো থাকে রেস্টুরেন্টে সেই টাইপের কিন্তু বাটি, এগুলো যে কোনো সিরামিকের দোকানেই কিন্তু আপনারা আসলে খোঁজ করলে পাবেন। তা আমি কিন্তু সিরামিকের দোকান থেকেই নিয়েছি। তো আমাদের রাজশাহীর যে সিরামিকের দোকান আছে সেই দোকানগুলো থেকেই আমি নিয়েছি। প্রথমে কিন্তু আমি একটা নিয়েছিলাম, যখন আমার খুব ভালো লেগেছে পরবর্তীতে কিন্তু আমি সারিকার বাবাকে বলে আরও 2টা নিয়ে এসেছিলাম। তো এই ছিল আমার দুপুরে রান্না বান্না।
তো দুপুরে রান্না করার পরে কিন্তু আমরা একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার বেশ কিছু কাজ করেছি। আমি তো ঘুমাতে পাই না, আপনাদেরকে বলি, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। তো এটা ছিল রাতে। সারিকা ভীষণ জেদ করছিল যে বাইরে যাবে খেতে। সত্যি কথা বলতে বাইরে খেতে আমিও ভীষণ পছন্দ করি, ঘুরতেও খুব পছন্দ করি, কিন্তু ইজানের জন্য আমি আসলে এখন যেতে পছন্দ করি না, কারণ ও খুব বিরক্ত করে, এক জায়গায় বসে থাকে না, পুরো রেস্টুরেন্ট দৌড়িয়ে বেড়ায়। তো এই ধকলটা কিন্তু ওর বাবাকে সামলাতে হয়। তো এটা আসলে আমার কাছে ভালো লাগে না, খুব খারাপ লাগে। সত্যি কথা বলতে একটা জায়গায় গিয়ে যদি ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে বসে ভালোভাবে শান্তিতে না খেতে পারি তাহলে কিন্তু ভালো লাগে না। তো ও তো আসলে বাচ্চা মানুষ, ও দুষ্টুমি করবেই, এটাই স্বাভাবিক, কিন্তু তখন আসলে ভালো লাগে না, তখন কিন্তু বিরক্ত লাগে। এই জন্য আমি আসলে যেতে চাই না। তো সারিকা আজকে খুব জিদ করছিল। তোর বাবা বলল চলো রেডি হও, আমরা সবাই একসাথে যাই। আর এই যে সে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ সে রেডি হওয়া মানে তখনই যেতে হবে, কে রেডি হলো না হলো দেখার বিষয় না। এখন কিন্তু সে মহা খুশি। তো দেখেন আসার পরে কিন্তু সে এমনটা করে। তো যেখানে যায় না কেন তার গেঞ্জি, তার টি শার্ট বা শার্ট যেটাই বলেন না কেন অনেকগুলো লাগে, কারণ সে পানি খেয়ে একদম সেগুলো ভিজিয়ে ফেলে। তো আমরা কিন্তু খাবার অর্ডার করার পরে এখানে বসেছিলাম, আর সে কিন্তু এভাবে দৌড়িয়ে বেড়াচ্ছিল। তোর বাবা কতবার যে নিচে নিয়ে গিয়েছিল। তো তখন আমি সারিকাকে বলছিলাম যে এই জন্যই তো আসতে চাচ্ছিলাম না। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।